আমরা একটা ক্ষেত্র তৈরি করতে চাই। প্রিয় অডিয়েন্স, এগুলো কথা ভূমিকা স্বরূপ আমি বলছি। আমার মূল বক্তব্য আমি এখন শুরু করব এবং সেটা 5-7 মিনিট আমি শেষ করে দেওয়ার চেষ্টা করব, রাত অনেক হয়ে গেছে। আমার বিষয়বস্তুটা ছিল আমাদের বর্তমানে এই সময়ে ভূরাজনৈতিক এই থ্রেট, ভূরাজনৈতিক আমাদের হুমকি, এবং এখান থেকে আমরা কীভাবে প্রতিকার পেতে পারি, খুব গুরুত্বপূর্ণ একটা বিষয়। এখানে অনেক মাদ্রাসার ছাত্ররা আছেন, তারা হয়তো শব্দটা, যারা জুনিয়র তারা হয়তো বুঝবে না। ভূ রাজনৈতিক বিষয়টা হলো যেটাকে ইংরেজিতে জিওপলিটিক্যাল বিষয় বলা হয়, অথবা এটাকে বলতে পারেন আপনি স্ট্র্যাটেজিক একটা বিষয় হচ্ছে সামরিক শব্দ, এটা হচ্ছে সামরিক পরিভাষায় বলা হয়, এটাকে রাজনৈতিক পরিভাষায় কৌশলগত বিভিন্ন ভাষায় বলা হয়। ভূ রাজনীতির বিষয়টা হলো, আমি একবার খুব সাদামাটাভাবে বলতেছি, একটা হলো দেশীয় পরিমণ্ডলে সমস্যাগুলো, আওয়ামী লীগ, বিএনপি, মিলিটারি, ইসলামিক দল, কমিউনিস্ট দল, এখানকার সমস্যাগুলো, এখানকার রাজনৈতিক সমস্যা, এখানকার সাংস্কৃতিক সমস্যা, অর্থনৈতিক বিষয়গুলো দেশীয় পরিমণ্ডলে। আর এই দেশটা পার্শ্ববর্তী যখন কয়েকটা রাষ্ট্র যখন একসাথে হয় আশেপাশের, তখন সেটাকে বলা হয় রিজিওনাল, আঞ্চলিক সমস্যা। এটা কেবল অঞ্চল, অঞ্চল মানে এটা জাতীয় পরিমণ্ডল থেকে একটু বাইরে কয়েকটা জাতিকে ধারণ করে যে অঞ্চলটা গঠিত হয়, বা কয়েকটা দেশকে নিয়ে। তো ভূ রাজনীতি বলতে অনেক সময় এই আঞ্চলিক বিষয়টাকে বোঝানো হয়। এর উপরে যেটা সেটা হচ্ছে গ্লোবাল, মানে বৈশ্বিক। আমাকে আজকে বৈশ্বিক সংকট নিয়ে বলতে বলা হয়নি, যে বাংলাদেশের এই প্রেক্ষাপটে বৈশ্বিক চ্যালেঞ্জটা কী হতে পারে। এই আলাপটা সম্পূর্ণ একটা ভিন্ন আলাপ। এই আলাপে এখানে বিশাল একটা আলাপ চলে আসবে, এখানে অনেক বড় আলাপ, এবং যেটা আমরা আমাদের দাওয়াতের মিশনের একটা অনেক গুরুত্বপূর্ণ বিষয়, আপনারা সকলে জানেন। কিন্তু এখানে আজকে আমাকে যেটা দেওয়া হয়েছে সেটা হলো আন্তর্জাতিক থ্রেটটা আমাকে বলতে বলা হয় না, আমাকে বলা হয়েছে ভূ রাজনৈতিক থ্রেটটাকে। অর্থাৎ বাংলাদেশের বাইরে, বাংলাদেশ ভূখণ্ডের বাইরে যে কয়েকটা রাষ্ট্র আছে, বিশেষ করে ভারত এবং একদিকে মায়ানমার, এবং নিকটবর্তী রাষ্ট্রে আছে এখানে চীন এবং পাকিস্তান। তো সার্কের রাষ্ট্রগুলো যদি আমরা বলি, সেটা খুব ভূ রাজনীতির অংশ বলতে পারি। সার্ক যেহেতু জিয়াউর রহমানের এখানে ভূমিকা ছিল, ইসলামী রাষ্ট্র হিসেবে পাকিস্তানের ভূমিকা ছিল, সে ভারতের চক্রান্তে এই সংগঠনটাকে, এই ভূ রাজনৈতিক সংস্থাটাকে অনেকটা বিলুপ্তের মতো হয়ে গেছে জিনিসটা। তো সার্কে কিছু রাষ্ট্রকে পরবর্তী যুক্ত করা হয়েছে, এখানে আফগানিস্তানে ছিল। এই ভূ রাজনৈতিক অঞ্চলের পরিধি কতটুকু, এটা বলা যাবে না যে 2টা রাষ্ট্র মিলে হবে, 3টা রাষ্ট্র মিলে হবে। এটা আসলে প্রভাব প্রতিপত্তি নিয়ে কিন্তু এটা কথা। একসময় চায়নাকে আমরা কোনো ম্যাটারে মনে করি না, কিন্তু চায়না এখন একটা ফ্যাক্টর বাংলাদেশের। তাহলে এখন ভূ রাজনীতির কথার মধ্যে চীন এখন 1 নম্বরে চলে আসবে, ভারতের পরে। হ্যাঁ, কোনো এক সময় আমরা মায়ানমারকে একদম গণনার মধ্যে আনি নেই, গণনার মধ্যেই মায়ানমারকে আনা হয় নাই। এগুলো আমার চোখের সামনে হয়েছে বিষয়গুলো। মায়ানমার অত্যন্ত একটা কাপুরুষ, ভীতু, অসভ্য, নষ্ট একটা রাষ্ট্র ছিল, পিছিয়ে যাওয়া একটা রাষ্ট্র ছিল। কিন্তু মায়ানমার কিন্তু পরবর্তী একটা ফ্যাক্টর হয়ে গেছে সামরিক শক্তির মাধ্যমে। আবার এখন অরাজকতা, গৃহযুদ্ধের মাধ্যমে মায়ানমার একটা গুরুত্বপূর্ণ অঞ্চলে পরিণত হয়েছে, এবং ওখানকার অরাজকতাগুলো, গৃহযুদ্ধের বিষয়টা বাংলাদেশকে প্রভাবিত করতে পারে, পাহাড়ি অঞ্চলগুলোকে। সেজন্য এখন ইম্পর্টেন্ট হয়ে গেছে। আমি বলতে চাচ্ছি, ভূ রাজনীতির এটা নির্দিষ্ট কোনো পরিসীমা নেই। এটা আঞ্চলিক নানান পরিবর্তন, আঞ্চলিক নানান ঘটনা প্রবাহের মাধ্যমে এটা তার সীমাটাকে নির্ধারণ করে নেবে। আমার বয়স এখন 50 বছর। আমি আজ থেকে 25 বছর আগে যেটা দেখেছি, সে ভূ রাজনৈতিক আলাপ আর আজকের ভূ রাজনৈতিক আলাপ একরকম হবে না। ধরুন, আমি 20-25 বছর আগে যেটা দেখছি মায়ানমারের পোস্টে, ওদিক থেকে কোনো থ্রেট আমাদের জন্য ছিল না। সুতরাং আমাদের ভূ রাজনৈতিক আলাপে, আঞ্চলিক আলাপে মায়ানমারের বিষয়টা আমাদের অনেক পরের বিষয়। কিন্তু আজকে কিন্তু মায়ানমারের বিষয়টা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যেখানে এই মায়ানমার আর্মির কাউন্টারে আরেকটা শক্তি দাঁড়িয়েছে, সেটা হলো আরকান আর্মি, এবং যে আর্মিকে পশ্চিমা শক্তি সহ আঞ্চলিক শক্তিগুলো তাকে সাহায্য করতেছে। এবং ভারত ইসলাম প্রশ্নে এই শক্তির সাথে যুক্ত হয়ে আগামী দিনে তারা বাংলাদেশের বিরুদ্ধে তারা কিন্তু আক্রমণ করতে পারে। মাথায় রাখবেন কথাগুলো, আশঙ্কাগুলো। তো তাহলে প্যাটার্নটা পাল্টে যাচ্ছে, আলোচনার সীমানার পরিধিও পাল্টে যাচ্ছে। এটা বাতাসের গতিধারা কিন্তু ভূ রাজনীতির আলাপটা এভাবে পরিবর্তন হবে। 20 বছর আগের ভূ রাজনৈতিক আলাপ, 30 বছর আগের ভূ রাজনৈতিক আলাপ, 50 বছর আগের ভূ রাজনৈতিক আলাপ আর আজকের ভূ রাজনৈতিক আলাপ কিন্তু
হুবহু কিন্তু একরকম হবে না। আসেন এবার আমি আমার মূল পয়েন্টগুলো বলে কথা শেষ করে দিচ্ছি। কেন ভূরাজনৈতিক আলাপটা আজকে প্রেক্ষাপট দরকার, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণে কেন ভূরাজনৈতিক আলাপটা দরকার? আমাদের এই যে আমার মোহতারম ভাই এনামুল হক মাদানী সাহেব অর্থনীতির আলাপ করতে চেয়েছিলেন, কিন্তু সময় পান নাই। এইভাবে আরও অন্যদের ভিন্ন ভাই হেলাল পুকুরি আলোচনা করতে চেয়েছিলেন, আবার অনেকে সংক্ষেপ আলোচনা তাদের মেসেজটা দিতে পেরেছেন তারা। আলহামদুলিল্লাহ, আপনারা তো আমাদের আলোচকদের আলোচনা সন্তুষ্ট আছেন সবাই, ঠিক না? মেসেজ তো পেয়েছেন আপনারা, কিছু মেসেজ আসছে এখানে। তো এখানে আমি আমার যে আলোচনা, এই আলোচনার মধ্যে মেসেজটা ধরার চেষ্টা করবেন আপনারা। এখানে আমি আপনাদেরকে বক্তব্য দিয়ে স্লোগান নেওয়া, ঠিক ঠিক ইয়ে নেওয়া, এটার জন্য কিন্তু দাঁড়ায় নেই। এটা সেমিনার, এটা একটা ক্লাস। এখানে মেসেজটা নেওয়ার চেষ্টা করবেন। আমাদের সবাইকে বিষয়বস্তু আলাদা করে দেওয়া হয়েছে, প্রত্যেকের বিষয়বস্তু আলাদা। সময়ের স্বল্পতার কারণে প্রত্যেকে হয়তো ওইভাবে সাজিয়ে গুছিয়ে বিষয়টাকে ওইভাবে হয়তো সামনে হয়তো সবাই আনতে পারেননি, কিন্তু আপনাদেরকে মেসেজটা ধরে নিতে হবে। বক্তা তার সময়ের স্বল্পতার কারণে, বিভিন্ন কারণে হয়তো তিনি তার পুরো বক্তব্য দিতে পারেননি, কিন্তু আপনি মেসেজটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। ধরুন ওনার বক্তব্য থেকে আপনি অর্থনৈতিক মেসেজটা নিয়ে নেওয়ার চেষ্টা করবেন। অর্থনীতি কিন্তু আমার ব্যক্তিগত সাবজেক্ট, এটা নিয়ে আলোচনা আছে। আপনারা আবারও দেখুন এই শিরোনামটা, আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ, এখানে এতটুকু লেখা আছে। আর আমাদেরকে বলা হয়েছে বিষয়ে যে ভূরাজনীতি নিয়ে আলোচনা করেন। এই দুটো বিষয়ের মধ্যে সম্পর্কটা কি? বাংলাদেশ বিনির্মাণ, আগামী দিনের রিমেকিং, রিফরমেশন অফ বাংলাদেশ এবং ভূরাজনীতি, এই বিষয়টা আমার ভাইয়েরা, আজকের রাতটা আমাদের অনেক গুরুত্বপূর্ণ রাত। আপনি মনে করবেন না যে একটা বিজয় অর্জন হয়ে গেছে, আমরা এখন থেকে বছর বছর আমরা এইভাবে শুক্রবার আসে, এখানে ছুটির দিনে বিশেষবার আসে, আমরা এখানে আলোচনা করতে পারবো। আরব দেশের বসন্ত বিপ্লব আপনারা সকলে জানেন, বসন্ত বিপ্লব, এটাকে জেসমিন বিপ্লব বলা হয় এটাকে আরব দেশের। এটা কিন্তু প্রত্যেকটা দেশের প্রতি বিপ্লব ঘটে গেছে, কিন্তু এটা উল্টা প্রবাহ হয়েছে। ফলাফলটা সিরিয়াতে উল্টা হয়েছে, ফলাফলটা তিউনিসিয়াতে উল্টা হয়েছে, ফলাফলটা মিশরে উল্টা হয়ে গেছে। লিবিয়াতে কিছুটা আমাদের বিপ্লবী ভাইরা, মুজাহিদ ভাইরা ভারসাম্য মানার চেষ্টা করতেছে। প্রায় এলাকাতে ফলাফলটা উল্টো হয়ে গেছে। বাংলাদেশেও ছাত্র জনতার, ছাত্র সমাজের এই বিপ্লবটা কিন্তু কোনো উল্টা ফলাফল কিন্তু বই আনতে পারে। আমি সাবধান করে দিচ্ছি, এটা সতর্ক করতেছি আপনাদেরকে। কি করতে পারে, কেমন হবে, সাবধান থাকবেন সবাই, চোখ কান খোলা রাখবেন সবাই, বুঝার চেষ্টা করবেন পড়াশোনার সময়। ভূরাজনীতির আলাপটা এক আজকের পয়েন্ট, হাসিনা মুক্ত বাংলাদেশে, হাসিনা রিজম মুক্ত বাংলাদেশে নতুন এক বাংলাদেশ কেমন হবে এটা সবার কাছে অস্পষ্ট। আত্মবিশ্বাস নিয়ে বলতেছেন ডক্টর ইউনূস যে আমি এটা ভালো কিছু উপহার দিব, কিন্তু ওনার একার পক্ষে কিন্তু সেটা সম্ভব না। আর উনিও কি ওনার নির্দিষ্ট, আসলে ওনার নিজস্ব এজেন্ডাটা কি ডক্টর ইউনূস সম্পর্কে আমি ভালো করে জানি। উনি নিজে একটা দল করতে চেয়েছিলেন, উনি নিজে আবার সেই এজেন্ডা থেকে পিছিয়ে আসছেন। আর অন্য বিষয়গুলো আমি বিতর্কের খাতিরে আমি বলতে চাই না। তবে অবশ্যই আমি এটা ঘোষণা দিতে পারি, একটা মন্দের ভালো আমরা তার কাছ থেকে আশা করতে পারি। এই মন্দের ভালো আমাদের জন্য আরও ভালো হবে নাকি আরও খারাপ হবে, সেটি সে নির্ধারণ করে এই অডিয়েন্সের উপরে, আমাদের উপরে। যদি আমরা আমাদের নিজস্ব অবস্থান তৈরি করতে পারি, আমরা পাহারাদারি ভূমিকা রাখতে পারি, আমরা ডক্টর ইউনূস সাহেবকে, যদি ওনার কোনো অন্য এজেন্ডা থাকে পশ্চিমা প্রকল্পের, সেটা আমরা বাস্তবায়ন হতে আমরা দিব না কোনো দিনও। স্মার্টলি আমরা সেটা হ্যান্ডেলিং করবো ইনশাআল্লাহ আজিজ। আর যদি ভালো ভালো যে দিকগুলো উনি করবেন সেগুলোতে আমরা সহযোগিতা করবো, আমাদের পয়েন্টটা রেডি করতে হবে। যাই হোক, আমি স্পেসিফিক কথায় আসি। ভূরাজনৈতিক বাস্তবতার, ভূরাজনৈতিক এই শিরোনামটা আমাদের আজকের সময়ের জন্য কেন গুরুত্বপূর্ণ, কি জন্য গুরুত্বপূর্ণ? যেহেতু আগামী ভবিষ্যৎটা আমাদের জন্য একটা অন্ধকার। একটা অন্ধকার কি হতে যাচ্ছে বাংলাদেশে? আমি কিছুক্ষণ আগে বলেছি প্রতি বিপ্লব, কাউন্টার বিপ্লব হতে একটা পরিবর্তন হতে পারে, সেটা কাউন্টার বিপ্লব বলি, কাউন্টার পরিবর্তন বলি। এই ক্ষেত্রে আশঙ্কাগুলোকে বন্ধ করার জন্য, ছিদ্রগুলো বন্ধ করার জন্য আপনাকে চোখ কান খোলা রেখে দেশের ভিতরের পরিস্থিতি যেমন আপনাকে বুঝতে হবে। যেমন আমরা মাজার ভাঙাকে আমরা সমর্থন করি নাই, মাজারের শিরককে আমরা প্রত্যাখ্যান করেছি, এবং আমরা এটাও চিহ্নিত করে দিয়েছি এই মাজারগুলো ছিল ফ্যাসিজমের, স্বৈরতন্ত্রের দূষর ছিল তারা, এটা আমরা বলেছি। আমরা মন্দিরও ভাঙতে দিয়ে নেই, একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য প্রতিষ্ঠার পক্ষে আমরা ছিলাম দেশীয় পরিমণ্ডলে, এটা আমরা সাকসেস হয়েছি আমরা আলহামদুলিল্লাহ। কিন্তু ভূ রাজনীতির আঞ্চলিক যে সংকটগুলো চলতেছে এখন, ভারত, মায়ানমার, চায়না এবং আরও দূরে গেলে আমেরিকা, তো এই
ভূরাজনৈতিক সংকটগুলো কোনো নতুন কোনো প্রতিবিপ্লবের ক্ষেত্র তৈরি করবে কিনা। এক্ষেত্রে একদম ভেরি ভেরি শর্টকাট, একদম শর্টকাট মেসেজটা হলো আমার এক বাক্যে, সেটা হলো এখন থেকে আপনারা আপনাদের বয়ান পাল্টাবেন। এখন থেকে সেটা হলো, এখানে যে থ্রেটটা আছে সেই থ্রেটটা হচ্ছে একমাত্র ইন্ডিয়ার পক্ষ থেকে, এবং না একমাত্র বলবো না আমি, আঞ্চলিক ক্ষেত্রে একমাত্র ইন্ডিয়ার পক্ষ থেকে। আপাতত এই মুহূর্তে চায়নার পক্ষ থেকে আমাদের জন্য ওইরকম প্রচণ্ড হুমকি যেটা আমাদের অস্তিত্বকে বিনাশ করবে ওইটা এখন নাই। আপাতত মায়ানমারের পক্ষ থেকেও এই মুহূর্তে ইমিডিয়েটলি এমন কোনো হুমকি নেই যেটা আমাদের অস্তিত্বকে বিনাশ করতে পারে। কিন্তু বরাবরই আমি যার নাম নিয়েছি যে রাষ্ট্রের, তার পক্ষ থেকে একটা বড় হুমকি রয়েছে, এটা ভূরাজনৈতিক বাস্তবতায়। ডক্টর মনিরুজ্জামান একটা বই লিখেছেন, এই বইয়ের সাথে আপনার একমত হতে পারেন, নাও হতে পারেন, ওনাকে অনেকে সিআইএর এজেন্ট বলে থাকেন, কিন্তু এটা তো বাস্তব। তিনি একজন জাতীয় অধ্যাপক ছিলেন, তিনি তার নিরাপত্তা বিশ্লেষণ বইয়ে তিনি লিখেছেন যে বাংলাদেশের উচিত ভারতীয় আগ্রাসন থেকে রক্ষা পাওয়ার জন্য আমেরিকার সাথে একটা সামরিক চুক্তিতে চলে যাওয়া। দুটো কথা বলেছেন, এই দুটো কথাকে আমরা অর্ধেক সমর্থন করব। ভারতীয় আগ্রাসনের যে ঝুঁকি, ওখান থেকে রক্ষা পাওয়ার দরকার। এই ক্রাইসিসটাকে ডক্টর মনিরুজ্জামান যেভাবে চিহ্নিত করেছেন, এই জায়গায় আমরা একমত। এবার সকল বুদ্ধিজীবীদেরকে ডক্টর মনিরুজ্জামানের ভাষায় এই জায়গায় একমত হতে হবে সবাইকে। উনি এটা সলিউশন করেছেন আমেরিকার সাথে একটা সামরিক চুক্তিতে বাংলাদেশকে আবদ্ধ হয়ে ভারতের ঝুঁকি থেকে, ভারতের এই সম্ভাব্য থ্রেট থেকে আমাদের সুরক্ষা করা, এই জন্য তিনি সলিউশন করেছেন আমেরিকার সাথে সামরিক চুক্তি। এই মনিরুজ্জামান সাহেব মারা গিয়েছেন, ওনার বইটা অনেক পুরনো হয়ে গেছে, এখন কিন্তু নতুন শক্তি হিসেবে চায়নার সামনে চলে আসছে। তাহলে মনিরুজ্জামান যেটা বলছেন তার চেয়ে আরো বেটার একটা সলিউশন আসছে, যে আমরা চায়নার সাথে একটা ভারসাম্য করতে পারি। আমরা তাদের সাথে আমাদের আদর্শিক, অর্থনৈতিক, রাজনৈতিক বিরোধটা, সাংস্কৃতিক বিরোধটা ওই রকম না যেটা ভারতের সাথে। তো এবার আমরা একদম রাজনৈতিক বিশ্লেষণের কথা বাদ দিয়ে একদম যদি আকীদার জায়গায় যদি আমরা আসি, আমি একটা আয়াত তেলাওয়াত করছি, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, লা তাজিদান্না আশাদ্দান নাস আদাওয়াতাল লিল্লাযিনা আমানু আল ইয়াহুদ ওয়াল্লাযিনা আশরাকু। আমরা মনে করি কোরআনে কূটনীতি নেই, কোরআনে অর্থনীতি নেই, কোরআনে ভূ রাজনীতির বয়ান নেই। এটা আমাদের চরম অজ্ঞতা, চরম একটা আমাদের গবেষণার ব্যর্থতা আমাদের, এবং আমাদের চিন্তার এটা অসুখ। কারণ আমাদের পারিপার্শ্বিকতা আমাদের সামনে অক্সফোর্ড ক্যামব্রিজকে এবং আন্তর্জাতিক গ্লোবাল অর্ডারের ব্যবস্থাকে এমনভাবে আমাদের পারিপার্শ্বিকতায় পাশে এটা জড়িয়ে গিয়েছে যে আমরা এই আমাদের যে একটা চিন্তা কাঠামো তৈরি হয়েছে তার প্রভাবে, পারিপার্শ্বিকতার প্রভাবে, গ্লোবাল পারিপার্শ্বিকতার প্রভাবে যে চিন্তা কাঠামো তৈরি হয়েছে, এর বাইরে আমরা কোনো কিছু চিন্তাও করতে পারি নাই। আল্লাহ পাক চিহ্নিত করে দিয়েছেন শত্রু, চিহ্নিত করে দিয়েছেন যে তোমাদের প্রধান শত্রু হচ্ছে ইহুদিরা, এরপর হচ্ছে কারা, মুশরিকরা। তার মানে এরপর খ্রিস্টানদের কথা আল্লাহ পাক বলেছেন যে তারা শত্রুতার ইয়ের মধ্যে তারা আরো পরে, এবং তাদের মধ্যে একটা কল্যাণ এবং মঙ্গলজনক ফিরে আসার একটা দিক কিন্তু আছে। এবং শেষ পর্যন্ত এই পৃথিবীর সংঘাতময় এই পৃথিবী, মুসলিমের সাথে রক্তক্ষয়ী যে সংঘাত চলতেছে খ্রিস্টান, ইহুদি, মুসলমান ভার্সেস, এই লড়াইটা কিন্তু সমাপ্তি ঘটবে খ্রিস্টানরা ইসলামের দিকে রিভার্ট হওয়ার মাধ্যমে জাতীয়ভাবে, আর ইহুদিরা সকলে মুসলমানদের হাতে মারা যাওয়ার মাধ্যমে। তো আমাদের বাংলাদেশে আমরা যারা বসবাস করি, আমাদের জন্য আমাদের থ্রেট, আমাদের হুমকিটা ওইভাবে আমাদেরকে চিহ্নিত করতে হবে যেইভাবে আরব দেশের মুজাহিদিনরা, হামাস যেইভাবে তাদের থ্রেটকে তারা চিহ্নিত করতে পেরেছে। সমস্ত আরব দেশ তাদের প্রধান থ্রেট মনে করে ইসরায়েলকে, নাকি ইরানকে মনে করে, তারা ইসরায়েলকে মনে করে। ইরানও কিন্তু অনেক দুষ্ট, এবং এটা নিয়ে আমার আলাপ আছে। কিন্তু শত্রু মিত্রের ক্ষেত্রে আপনাকে অগ্রাধিকার নির্ণয় করতে হবে। আমি কার সাথে বন্ধুত্ব স্থাপন করব, সবাইকে আমার ভালো লাগে অডিয়েন্সে, কিন্তু একজনকে আমার অগ্রাধিকার দিতে হবে, নির্ণয় করতে হবে। সবাই সমান বন্ধু হতে পারে না। ঠিক তদ্রূপ শত্রুর বেলায়ও সবাই কিন্তু সমান শত্রু নয়, সবাই সমান শত্রু। এখন আপনাকে অগ্রাধিকার নির্বাচন করতে হবে কে আগে আমার শত্রু, যেটা আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে স্পষ্ট বলে দিয়েছেন। শত্রু হিসেবে তোমরা আগে ইহুদিদেরকে তোমরা আগে ধরবা, এরপরে মুশরিকদেরকে। সুতরাং বাংলাদেশের বর্তমান যে পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনটা একটা ইতিবাচক পরিবর্তন, কিন্তু ভূরাজনৈতিক সংকট তৈরি হয়ে এই পরিবর্তনটা পাল্টা নতুন কোনো পরিবর্তন সৃষ্টি হয়ে এটা ধূলিসাৎ হতে পারে। এটা অভ্যন্তরীণ পরিমণ্ডলের বিষয়টা আমাকে দেওয়া হয়নি, সেটা আমি বলতেছি না। যে অভ্যন্তরীণ কী কী সমস্যা হতে পারে আমি বলতেছি না।
আমাকে যেহেতু বলতে বলা হয়েছে ভূ রাজনৈতিক থ্রেট, সেজন্য আমি আপনাদেরকে বলছি বরাবরই সবাই আপনারা সতর্ক থাকবেন। এই বিষয়টা যেন কোনো ভূ রাজনৈতিক নতুন কোনো সংকট দিয়ে এটার জন্য আবার যেন বিপর্যয়ের মুখোমুখি না হয়। সে ভূ রাজনৈতিক সংকটকে আপনাকে চিনতে হলে আপনাকে 4টা দেশকে সামনে রাখতে হবে আপনাকে। 1 নম্বরে ভারতকে, 2 নম্বরে আমেরিকাকে, 3 নম্বরে চায়নাকে, 3 নম্বরে মায়ানমারকে, 4 নম্বরে চায়নাকে। আমি একদম আমাদের সম্পর্কের এটা সিরিয়াল করে দিয়েছি। আমি বন্ধুত্বের ক্ষেত্রেও যদি আমরা চিন্তা করি সিরিয়াল হবে এরকম। এটা স্পষ্ট কথা না বললে হয় না, অনেকে কূটনৈতিক কথাগুলো স্পষ্ট বলতে চায় না। কৌশলগত মিত্রতার জায়গায় এখানে আমাদেরকে কৌশলগত মিত্রতা, এটা কিন্তু সিরতের শিক্ষা। এখানে আমরা আমেরিকাকে আগে রাখবো নাকি আমরা চায়নাকে আগে রাখবো? ধরুন এই বাংলাদেশে একসময় হোটেল শেরাটন বিক্রি করে দেওয়ার কথা ছিল। হোটেল শেরাটন কার কাছে বিক্রি করবে? এটা সৌদি চায়নার কাছে বিক্রি করবে নাকি এটা আমেরিকা বা অন্য কারোর কাছে যাবে? তা আমি এই মুহূর্তে নামটা মনে নেই, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি প্রফেসর, ইনি আবার ডানপন্থী প্রফেসর। দুষ্টগুলোর কথা মনে আছে আমার, ডানপন্থী প্রফেসর, খুব ভালো লাগতেন তিনি বলছেন আমরা যদি বাংলাদেশের সম্পদগুলো যদি সৌদি আরবের কাছে বিক্রি করি, এমনকি চীনের কাছে বিক্রি করলে এটা অতটুকু ক্ষতি হবে না যতটুকু ক্ষতি এটা ভারত বা আমেরিকা বা অন্য পাশ্চাত্য শক্তির কাছে বিক্রি করলে। সুতরাং একটা ক্যাটাগরি এখানে আছে। এই ক্যাটাগরি কে আমার আগের শত্রু এবং কে আমার পরের শত্রু, এই শত্রুদের ক্যাটাগরি নির্ণয় করা, এটা যেমন আমার এটা পলিটিক্যাল সায়েন্সের বিষয়, এটা রাজনৈতিক জ্ঞানের বিষয়, সাথে সাথে এটা কিন্তু আকিদের বিষয় কিন্তু এটা। সুতরাং বাংলাদেশে আজকে আমরা এই প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এটা স্মার্ট একটা এখানে অডিয়েন্স এবং একটা রাজনৈতিক একটা এখানে টার্ম, রাজনৈতিক এখানে শিরোনাম আসছে। এখানে আবার কোরআন শরীফের আয়াত কিসের? আবার এখানে আবার আকিদের বয়ান কিসের? এখানে আবার সিরাত কিসের? এখানে আবার নবী কোরআন সুন্নাহ আবার কি? কোরআন সুন্নাহ বাংলাদেশের নিরাপত্তার রক্ষা কবচ, সিরাত আমাদের নিরাপত্তার রক্ষা কবচ। এই বাঙালি জাতি অতীতে যারা ছিল এই দেশকে ডুবিয়েছে, বিগত 16 বছরে যারা এই দেশকে ডুবিয়েছে, ধ্বংস করেছে, আপনি পয়েন্টটাকে ঠিক করেন না। কি কারণে হয়েছে এটা? আমেরিকার কারণে, চীনের কারণে, রাশিয়ার কারণে, সুনির্দিষ্টভাবে একটা দেশের কারণে, পার্শ্ববর্তী দেশের কারণে। কথা ঠিক কিনা? হ্যাঁ, এই ধ্বংস হওয়ার পিছনে প্রত্যেকটা বিদেশি রাষ্ট্রের ভূমিকা ছিল, কিন্তু নম্বর কম, 10 নম্বর, 15 নম্বর। ভারতের নম্বর কিন্তু 90 নম্বর এখানে। তো এবং আগামী দিনেও চ্যালেঞ্জটা কার পক্ষ থেকে আসতে পারে? এটা আমাদের সংকট আর হামাসের সংকট খুব কাছাকাছি, কিন্তু এক না। ফিলিস্তিনিদের সংকট, বাংলাদেশের সংকট কাছাকাছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আখেরি জমানায় 2টো ভবিষ্যৎবাণী করছেন কিনা? হ্যাঁ, 2টো এলাকাকে সুনির্দিষ্টভাবে তিনি বলে দিয়েছেন। ওটাও ওই হাদিস থেকেও বাংলাদেশের নিরাপত্তার স্বার্থে আমাদের সিকিউরিটি ইন্টারেস্ট, যেটা সিকিউরিটি ইন্টারেস্ট, আমাদের নিরাপত্তার যে স্বার্থ, এটাকে সেনাবাহিনী বলে থাকে এই কথাটা। যে আমাদের সিকিউরিটি বিষয়টা, এই শব্দটা একদম সামরিক শব্দ, আমাদের রাজনৈতিকভাবে এটা ব্যবহার করে থাকে। তো আমাদের নিজস্ব জাতীয় নিরাপত্তা তারা বলে থাকে, ন্যাশনাল সিকিউরিটি। খুব তাদের মুখে শুনবেন জঙ্গিবাদ, ন্যাশনাল সিকিউরিটির থ্রেট, শয়তান কোথাকার।